করোনা উপসর্গের রংপুর সহ ১৬ জেলায় আরও ১২৪ মৃত্যু। শুধু করোনাতে মারা গেছেন ৭৮ জন। বয়স শেষ হওয়া চাকরি প্রার্থীরা সময় পাবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। এবং ৭ দিনে গজনি সহ আফগানিস্তানের ১০ শহর তালেবানের দখলে, পট পরিবর্তন দেখে সিদ্ধান্ত নেবে ঢাকা। প্রধান খবরগুলো জানাচ্ছিলাম, এবার পুরো খবর। গণটিকা কার্যক্রমের শেষ দিনও স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ছিল ঢাকার বেশ কিছু টিকা কেন্দ্র। কাউন্সিলর অফিস থেকে আগে যারা টোকেন সংগ্রহ করতে পারেননি তাদের ফিরে যেতে হয়েছে টিকা ছাড়াই। এদিকে টিকা নিতে আগ্রহ বাড়লেও আজ শেষ হয়েছে মডার্নার প্রথম ডোজের টিকা। এছাড়াও মডার্নার দ্বিতীয় ডোজের SMS পেলেও টিকা না পেয়ে ভোগান্তিতে পড়েন অনেকেই। ঢাকা উত্তর সিটির ৩৯ নম্বর ওয়ার্ডের গণটিকা দান কেন্দ্র এটি। যারা আগে টোকেন পেয়েছেন তারাই পাচ্ছেন টিকা, আর যারা টোকেন পাননি তাদের অভিযোগ মুখ চিনে দেয়া হচ্ছে টিকা। আমরা ৩-৪ দিন ট্রাই করছি, আমরা পাই না, টিকা পাই না, কিন্তু এদের পরিচিত লোক যারা তাদেরকে ডেকে দেয়। সকালে আসলাম, এখানে কেউ ছিল না, একটা রেকর্ডার বাজতেছে যে আজকে এখানে টিকা দেওয়া হবে না। চলে গেলাম, এখন আবার দেখলাম যে দিতেছে। রাত ৪টা বাজে আসছে, আসার পরে এটা সিলমার দিতে কাউন্সিল অফিস থেকে এখনো টিকা পাই না। ঠিক আছে, বলছে আজকে আসতে, আজকে পাই না। আমার পরিবার মনে করেন এখন 2 দিন দাঁড়াই রয়েছে, টিকার পায় না। এখন তারা কারা বলে যে স্লিপ আনে, স্লিপ কই থেকে আনবো এটাও কেউ জানে না। আমার এলাকার লোক যেন পায়, বিশেষ করে ৩৯ নম্বর ওয়ার্ডের, মানে এই 5 দিনে পার্শ্ববর্তী ওয়ার্ডের কারণে তাদের সংখ্যা বেশি হয়ে গেছে। সেজন্য আমার ওয়ার্ডের কথা চিন্তা করে এবং রাত 12টায় যারা লাইনে দাঁড়িয়েছিল তাদের সুশৃঙ্খল রক্ষা করার জন্য আমি এই টোকেনের ব্যবস্থা করেছি। টোকেন পদ্ধতিতে গণটিকার কার্যক্রম দেখা গেছে ঢাকার অনেক কেন্দ্রে। এক এলাকার বাসিন্দা অন্য কেন্দ্রে লাইনে দাঁড়ালেও মেলেনি টিকা। সিরিয়ালে গেছি, তাও এখন আমার ভোটার আইডি কার্ড আমার মিরপুরে, হ্যাঁ, তা বলতেছে মিরপুরে যা টিকা দিতে হবে। ৬টা বাজে যে আমার টোকেন দিছে, এরাই এদের লোকই আমার টোকেন দিছে। এখন আইসি কয় আপনার কার্ড কই, আমি কি কার্ড এই যে কয়টা হইব না। সংশ্লিষ্টরা বলছেন টিকার তুলনায় লাইনে বেশি লোক থাকায় হিমশিম খেতে হয়। বাইরে প্রচুর চাপ থাকে, কারণ আমাদের টিকা স্বল্পতা। আমি আবেদন করব যদি আপনাদের মাধ্যমে গভর্নমেন্ট যদি আরও টিকা বাড়িয়ে দেয়, আমরা আরও মানুষকে সেবা দিতে পারবো। এদিকে মডার্নার দ্বিতীয় ডোজের টিকার SMS পেলেও কেন্দ্র থেকে বৃহস্পতিবারও টিকা দেয়া হয়নি। আমাদের হাতে প্রথম ডোজের টিকা এখন নাই, গতকালকে শেষ হয়ে গেছে সম্পূর্ণ। দ্বিতীয় ডোজের টিকা আমাদের হাতে নাই। দ্বিতীয় ডোজের টিকার জন্য যোগাযোগ করেছি, তারা বলছে যে দ্বিতীয় ডোজের টিকা আপনাদের পৌঁছে দেওয়া হবে। আমরা পাওয়ার পরেই আপনাদেরকে মেসেজ দেব, দ্বিতীয় ডোজের টিকা মেসেজ পেয়ে আপনি আসবেন। স্বাস্থ্য বিভাগ বলছে সোমবারের মধ্যে সব কেন্দ্রে মডার্নার টিকা পৌঁছে যাবে। দ্বিতীয় ডোজের কোনো কেন্দ্রে টিকা অলরেডি আছে, তাদের রাখার ব্যবস্থা আছে, কিন্তু বাস্তব বিষয় হলো যে এই মডার্নার এই টিকাটা তৈরি করে পাঠাইতে হবে। সোমবার থেকে সেকেন্ড ডোজেরটা আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। রোববার তো বন্ধের দিন, রোববার হবে না, সোমবার থেকে। গণটিকা কার্যক্রমের শেষ দিন ভিড় ছিল রাজধানীর অস্থায়ী কেন্দ্রগুলোতেও, তবে অধিকাংশই সঠিক নিয়মে মাস্ক পরেননি, মানেননি শারীরিক দূরত্ব। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টিকা নিতে মানুষের আগ্রহ বাড়লেও আজ শেষ হচ্ছে মডার্নার প্রথম ডোজের টিকা প্রদান। সকাল থেকেই ভিড় রয়েছে রাজধানীর টিকা কেন্দ্রগুলো। রাজধানীর টিকা কর্মসূচির আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি সহকর্মীরা রয়েছেন। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র, তার কাছে যাব। বিপ্রজিৎ, আমরা সকাল থেকে যেটি দেখেছি যে বিভিন্ন জায়গায় টিকা কেন্দ্রে ভিড় রয়েছে, বিশেষ করে আপনি যেখানে রয়েছেন বিএসএমএমইউ টিকা কেন্দ্র পরিবাগে, যেটি সেখানে হুড়োহুড়ি মারামারিও দেখেছি আমরা। এখন সর্বশেষ কি পরিস্থিতি, আর এ ধরনের পরিস্থিতি কেন হচ্ছে আসলে সেখানে? দেখুন, রাজধানীতে যতগুলো টিকা কেন্দ্র আছে তার প্রতিটি টিকা কেন্দ্রেই কিন্তু আমরা টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করেছি, এবং তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলার চিত্রও ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রটিতে আমি এখন আছি, সেখানে কিন্তু কিছুক্ষণ আগে মারামারি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। অর্থাৎ দুজন টিকা প্রত্যাশী তাদের টোকেন না থাকা সত্ত্বেও জোর করে যখন ঢুকবার চেষ্টা করেন, তখন আনসার সদস্যদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়, এবং ওই কথা কাটাকাটির এক পর্যায়ে কিন্তু মারামারির ঘটনা ঘটে, এবং 3 দফা হাতাহাতির পর এই কর্তৃপক্ষ কিন্তু সেটা নিয়ন্ত্রণে আনে। তারপর কিন্তু টিকা কার্যক্রম আজকের মতো বন্ধ করে দেওয়া হয়েছে, আবার শনিবারে টিকা কার্যক্রম চালু করা হবে। টিকা কার্যক্রম এখন আপাতত এখানে বন্ধ থাকলেও উৎসুক কিছু জনতা কিন্তু এখনও এখানে আছেন টিকার উদ্দেশ্যে। তাদের
ডেকে নিয়ে মাইকে বেশ কয়েকবার ঘোষণা করতে আমরা শুনেছি আনসার সদস্যদেরকে। তারা বলছেন আজকের মতো কার্যক্রম বন্ধ, শনিবার আবার আসার জন্য, কিন্তু এখনো প্রত্যাশী কিছু মানুষ আছেন এখানে। আর এর বাইরে আজিমপুরের মাতৃসদনে কিন্তু আমরা দেখেছি যে মডার্নার দ্বিতীয় ডোজের টিকার SMS পেয়ে অনেক মানুষ এসেছিলেন টিকা নিতে, কিন্তু সেখান থেকে জানানো হয় এখনো স্বাস্থ্য অধিদপ্তর থেকে টিকা এসে না পৌঁছানোর কারণে আজ টিকা দেয়া সম্ভব নয়। এর ফলে কিন্তু বেশ কিছু মানুষ ভোগান্তিতে পড়েন। তাদের অভিযোগ যে টিকা যদি না দেয়া হয় তাহলে সেটি তাদেরকে কোনো না কোনোভাবে জানানো উচিত ছিল, কিন্তু কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তর থেকে SMS এর মাধ্যমে কোনোভাবেই তাদেরকে জানানো হয়নি। এবং আজ যারা পেলেন না তারা পরে কবে পাবেন এবং কিভাবে পাবেন এবং তাদেরকে তখন কোনো SMS এর মাধ্যমে জানানো হবে কিনা সে বিষয়টিও কিন্তু পরিষ্কার করা হয়নি। পরবর্তীতে এই বিষয়ে আমরা স্বাস্থ্য অধিদপ্তরে কথা বলেছিলাম। স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন ঢাকা শহরে এমন বেশ কিছু টিকা কেন্দ্র আছে যেগুলোতে এখন পর্যন্ত মডার্নার টিকা পৌঁছায়নি। মডার্নার টিকার রক্ষণাবেক্ষণ যেহেতু একটু জটিল, এই প্রক্রিয়াগত কারণেই পৌঁছাতে দেরি হচ্ছে এবং সোমবারের মধ্যে টিকাগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে বলে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তারপর থেকেই কিন্তু টিকা দেওয়া হবে। অর্থাৎ আজকে যারা পেলেন না তাদেরকে পরবর্তী টিকা প্রাপ্তির তারিখ গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পরিবারের টিকা কেন্দ্র থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপরীত চন্দ্র। আমি এবার একটু রাজধানীর তেজগাঁওয়ে আদর্শ স্কুল অ্যান্ড কলেজে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। গণটিকাদান কেন্দ্র ছিল এটি। মাহমুদ শরীফ, এখন কি অবস্থা সেখানে? এখনো টিকাদান কর্মসূচি চলছে কিনা বা কেউ এখনো রয়েছেন কিনা জানাবেন। আরেকটি বিষয়, সারাদিন তো আপনি বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরলেন, কি অভিজ্ঞতা? কোনো ভিড় নেই গণকেন্দ্র যেগুলি ছিল সেখানে। এখন যে স্কুল কলেজে আছে এখানে বলা চলে বেলা 1টার মধ্যেই শেষ হয়ে গেছে টিকাদান। কারণ এখানে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে গণটিকা যে সব কেন্দ্রে হয়েছিল সেখানে হয়তো 300 বা 350 বা কোনো কেন্দ্রে 250 এরকম বরাদ্দ ছিল একদিনে টিকা দেওয়ার জন্য, কিন্তু সেই বরাদ্দ অনুযায়ী যে পরিমাণ মানুষ বাইরে ভিড় করতে দেখেছি মানুষদের শুরু থেকে শেষ পর্যন্ত, বলা চলে গত 6 দিন একই রকম চিত্র দেখেছি। আজকেও ভিড় ছিল, অনেক ভিড় ছিল, কিন্তু সবাইকে তো আসলে টিকা দেওয়া সম্ভব হয়নি। লাইনে যারা ছিলেন, মূলত যারা বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করেছি যে লাইনে যারা ছিলেন মূলত যারা বিভিন্ন ভাবে আমরা লক্ষ্য করেছি যে প্রভাবশালীদের মাধ্যমে যোগাযোগ করেছেন তারাই আসলে টিকা পেয়েছেন। এর বাইরে সাধারণ মানুষ যদি বলতে চাই, যারা ভোটার আইডি নিয়ে এসেছেন সাধারণ মানুষ, তারা খুব সামান্য মানুষই টিকা পেয়েছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই চিত্র ছিল ঢাকার যেসব বিভিন্ন যে গণটিকার কেন্দ্র ছিল সেসব গণটিকা কেন্দ্রে। আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে এখানে আসলে টিকা যারা দিয়েছেন কর্তৃপক্ষ তারা আসলে অসহায় হয়ে পড়েছিলেন কিছু কিছু কেন্দ্রে, এবং সেই অসহায়ত্বের আসলে কারণ তারা বলছেন যেখানে কাউন্সিলরের কার্যালয় রয়েছে সেই কাউন্সিলরের কার্যালয়গুলোতে যেখানে টিকা কেন্দ্র ছিল সেই সব টিকা কেন্দ্রে বেশিরভাগ বলা চলে অনিয়মই যদি বলি সেটি আসলে হয়েছে। আমরা লক্ষ্য করেছি যে অনেকে 2 থেকে 3 দিন ঘুরেছেন গণটিকা দেওয়ার জন্য, কিন্তু গণটিকা দিতে পারেননি। আবার গণটিকা দেওয়ার জন্য যে শর্ত ছিল ভোটার আইডি কার্ড নিয়ে যে কোনো কেন্দ্রে লাইনে দাঁড়ালে তিনি টিকা পাবেন, কিন্তু সেটি কিন্তু মানা হয়নি। আমরা লক্ষ্য করেছি যে এক এলাকার মানুষ অন্য এলাকায় যখন গিয়েছেন লাইনে দাঁড়িয়েছেন তাকে টিকা দেওয়া হয়নি, বলা হয়েছে তার যে এলাকা সেই এলাকাতে যেতে হবে এবং স্থানীয় যারা আছেন প্রভাবশালী মূলত তাদের নিয়ন্ত্রণই ছিল গণটিকার বেশিরভাগ কেন্দ্র। সবকিছু মিলিয়ে বলা চলে যে এই যে গণটিকার কার্যক্রম ছিল ঢাকায়, এই গণটিকার কার্যক্রম আসলে তেমন গণ ছিল না, কারণ এখানে সাধারণ মানুষ যারা এসেছিলেন বলা চলে অধিকাংশই ফিরে গেছেন টিকা না পেয়ে। টিকাদান কর্মসূচির খবরাখবর রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে করোনার টিকা পেয়েছে 1.5 কোটি মানুষ, যা মোট জনসংখ্যার প্রায় 9%। 7 মাসের এই অর্জনকে স্বাস্থ্য বিভাগ বড় করে দেখলেও বিশেষজ্ঞ অনেকের কাছে অসন্তোষজনক। বলছেন টিকা কার্যক্রমে দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক পিছিয়ে বাংলাদেশ। দ্রুত টিকার মজুদ ও গণটিকার গতি বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। ঘটা করে টিকা দেয়া শুরু হয় ফেব্রুয়ারিতে। ভরসা ছিল ভারতের সেরাম থেকে কেনা অক্সফোর্ডের টিকার উপর। 1.2 লাখ ডোজের পর থেমে যায় টিকা আসা, দেখা দেয় অনিশ্চয়তা। এরপর অনেক দেন দরবার করে চীন, যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্স থেকে সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা পাওয়া গেছে। সব মিলিয়ে দেশে এসেছে প্রায় 3 কোটি, যা দিয়ে আবার শুরু হয় গণটিকা। টিকার জন্য সুরক্ষায় এরই মধ্যে নিবন্ধন ছাড়িয়েছে 3 কোটি। গত 5 দিনেই নিবন্ধন করেছেন
1 কোটির বেশি মানুষ। আর শনিবার সারা দেশে গণটিকা শুরুর পর টিকা পেয়েছে 50 লাখের বেশি। এ নিয়ে 7 মাসে টিকা গ্রহীতার সংখ্যা 7 কোটি ছাড়ালো। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে 2 কোটির বেশি। স্বাস্থ্য অধিদপ্তর গণটিকা কর্মসূচিটির আয়োজন করেছে এবং এই টিকা কর্মসূচিতে কিন্তু আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি, পুরুষ মহিলা নির্বিশেষে, এবং যারা পঞ্চাশোর্ধ্ব, যারা প্রতিবন্ধী, যারা পিছিয়ে আছেন তারা কিন্তু বিপুল উৎসাহ নিয়ে টিকাটি গ্রহণ করেছে। বিশেষজ্ঞরা বলছেন আগেভাগে টিকাদান শুরু হলেও এখন অনেক পিছিয়ে বাংলাদেশ, যে কারণে ধুঁকতে হচ্ছে করোনা মোকাবিলায়। 1 কোটি 60 লাখ টিকা দেওয়া হয়েছে, এগুলো দেওয়া উচিত ছিল 60 বছরের 50 বছরের বেশি বয়সী লোকদের, আর ফ্রন্টলাইন ফাইটারদের। আর কারো কোনো টিকা এখন দেওয়া হলো না। এই যে 30-40 বছর বয়সী মানুষদের টিকাগুলো দেওয়া হয়েছে, এগুলো দেওয়া উচিত ছিল আরো পরে, প্রথম 7 মাস, এবং 7 মাস হিসাবে এটা অনেক অল্প টিকা। বিষয়টি উপলব্ধি করেছে স্বাস্থ্য বিভাগও, তাই টিকার জন্য নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় টিকা কেন্দ্র পরিবর্তনের সুযোগও দেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট থেকে ঢাকাতে এসে কেন্দ্র চেঞ্জ করাটা, এটা এখন পর্যন্ত আমরা নির্দেশনা পাইনি, কিন্তু ঢাকার ভিতরে করার একটা পসিবিলিটি আছে, আমরা নির্দেশনা পেয়েছি যে করা যাবে। আগামী বছরের মধ্যে দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে আগামী 19 আগস্ট থেকে রেল, সড়ক ও নৌপথে সব গণপরিবহন চলাচল করবে। এছাড়া পর্যটন ও বিনোদন কেন্দ্রে অর্ধেক দর্শনার্থী ঢুকতে পারবে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গণপরিবহন, বিনোদন কেন্দ্র খোলা হলেও সবার মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রণীত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। কোনো প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা দেখা গেলে কর্তৃপক্ষকে দায় নেওয়ার পাশাপাশি জরিমানা করা হবে। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ধাপে ধাপে সব প্রতিষ্ঠান খোলা হচ্ছে। করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে নেই। এ অবস্থায় স্বাস্থ্যবিধির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সংক্রামক আইনে কেউ না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পর্যটন কেন্দ্র, রিসোর্টে অর্ধেক দর্শনার্থীর উপস্থিতি নিশ্চিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান ফরহাদ হোসেন। স্বাস্থ্যবিধি মেনে সড়ক, রেল এবং নৌপথে সকল প্রকার যানবাহন সেটা আগামী 19 তারিখ থেকে সেটি চালু হবে। আমরা কিন্তু বলেছি যে প্রথমে যেহেতু আমরা খুললাম, পরিস্থিতিটা অনুকূলে নয়, সেই জন্য আমরা সীমিতভাবে যে অর্ধেক সংখ্যক পরিবহন ব্যবস্থা চালু করা হয়েছে 11 তারিখ থেকে, সেটি আমরা 19 তারিখ থেকে পুরোপুরি চালু হবে। সরকার এসব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। লেলিন চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এর আগের প্রজ্ঞাপন এবং আজকে সকালের যে প্রজ্ঞাপন, দুটি মিলে মোটামুটি কোনো কিছুই আর বাকি থাকলো না, সব কিছুই খুলে দেওয়া হয়েছে, সব কিছুই সাধারণের জন্য মোটামুটি স্বাভাবিক করে দেওয়া হয়েছে। অথচ এখন পর্যন্ত 24-25-এর উপরে প্রতিদিনের শনাক্তের হার, মৃত্যু 250-র কাছে ঘোরপাক খাচ্ছে। আপনাদের অবজারভেশন কি, আপনাদের মতামত কি, কেমন হলো এই সিদ্ধান্ত? ধন্যবাদ। যখন বাংলাদেশ বা কোনো দেশে সংক্রমণের হার 24% আশেপাশে থাকে, সেটা কিন্তু তীব্র সংক্রমণের একটি পরিস্থিতি। এরকম একটি পরিস্থিতিতে আদর্শগতভাবে স্ট্যান্ডার্ড হচ্ছে লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপ করা। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় এবং জনবাস্তবতা দুই অর্থেই কিন্তু লকডাউন বা কঠোর বিধিনিষেধ আরোপ করার জায়গায় আমরা নেই। ফলে আমাদেরকে তো এখন খুলে দিতেই হবে, চাইলেও বা না চাইলেও। খুলে দেওয়া হলো, এবং খুলে দিতে গিয়ে কতগুলো অব্যবস্থাপনা আমরা দেখছি। যেমন ধরুন, গণপরিবহন অর্ধেক চলবে, অর্ধেক চলবে না। যাত্রী কিন্তু রাস্তায় অর্ধেক নামবে না, পূর্ণ যাত্রী নামবে। তাহলে কি দাঁড়ালো? বাসের সংখ্যা কমে গেল, যাত্রীর সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, ভিড় বাড়বে। আচ্ছা, দ্বিতীয় যে ব্যাপারটা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত প্রতিটি মানুষকে মাস্ক পরার ব্যাপারে আমরা কোনো নিয়মিত প্রশাসনিক কর্মসূচি দেখিনি, প্রত্যেকটা অফিস, এলাকা, মহল্লা, পাড়া ভিত্তিক। দ্বিতীয়ত, যে জনগোষ্ঠী যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই অথবা খুব কম, তাদেরকেও নিয়মিত বিনামূল্যে পুনঃব্যবহারযোগ্য, ধোয়া যায় এমন মাস্ক দেওয়ারও কোনো প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় কর্মসূচি নাই। তৃতীয়ত, একটি কথা বারবার বলা হচ্ছে, প্রজ্ঞাপনও জারি হয়েছে, তৃণমূলে
অর্থাৎ গ্রামে পাড়ায় মহল্লায় স্বেচ্ছাসেবী কমিটি করে টিকা দেয়া, মাস্ক পরা ইত্যাদি কাজগুলোর জন্য মানুষকে সম্পৃক্ত করা, সেই কাজটিও কিন্তু শুরু হয়নি। আমরা প্রজ্ঞাপন জারি করেই তো মূলত আসলে শেষ করতে চাই, কাজটাকে তো আমরা মাঠে নিতে চাই না। যদি আমাদেরকে সবকিছু খুলে আমরা দিতে হচ্ছে, তার উল্টো দিকে কিন্তু প্রত্যেকটা মানুষকে মাস্ক ছাড়া বাইরে আসতে দেয়া যাবে না, মাস্ক পরে আসতে হবে। দ্বিতীয়ত টিকার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। আমরা গত 7 মাসে কত শতাংশ মানুষকে টিকা দিতে পেরেছি, অর্থাৎ আগামী 5 মাসের মধ্যে আমাদেরকে দেশের 80% মানুষকে টিকা দিতে হবে। না হলে যাদেরকে আমরা 7 মাস আগে টিকা দিয়েছি 5 মাস পরে কিন্তু তাদেরকে আবার নতুন করে টিকা দিতে হবে, কারণ 1 বছর মাত্র সময়সীমা ধার্য করা হয়েছে। অতএব এই গণটিকা দানের মধ্য দিয়ে আমাদের সামর্থ্যের যে বহিঃপ্রকাশ। আপনারা তো দীর্ঘদিন জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন, অভিজ্ঞ, একটু জানতে চাই যে এখন যেই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, আমরাই আজকে খবরে বলছিলাম যে প্রায় 9% মানুষকে এখন পর্যন্ত টিকাদান সম্ভব হয়েছে। সেক্ষেত্রে আগামী দিনগুলোতে টিকা দেওয়া বা না দেওয়া সবাইকে যেহেতু স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, সরকারের আসলে এখন কি করার আছে, কি কোথায় ঘাটতি আছে, কোন জায়গাটা পূরণ করা দরকার? সরকারকে এখন দুটো কাজই করতে হবে। একটি কাজ হচ্ছে মাস্ক পরার ব্যাপারে সমস্ত রকম পদ্ধতি উপায় ব্যবহার করে মানুষকে, যারা বাইরে আসবে শতভাগ যেন মাস্ক পরা থাকে, এটা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত অতি দ্রুত আগামী কয়েক মাসের মধ্যেই, 5 মাসের মধ্যেই দেশের বাকি জনগণকে টিকার আওতায় আনতে হবে। আমাদের টিকা দানের সামর্থ্য আছে, আমাদের টাকা আছে, টিকা জোগাড়ের জন্য আমরা এখন উদ্যোগ নিচ্ছি। সেই উদ্যোগটাকে আরো বহুমুখী বহুস্তরীয় করে টিকাটা জোগাড় করে দ্রুত টিকা দিতে হবে। এর মধ্যে কিন্তু প্রমাণিত হয়েছে আমরা দিনে 30 লক্ষ মানুষকে টিকা দিতে পারি, এবং টিকা দানের ক্ষেত্রে কিন্তু অব্যবস্থাপনা, অনিয়ম যেটি রয়েছে এটিও আমাদের দূর করতে হবে। এই দুটো কাজ ব্যতিরেকে কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো না। তাহলে এখন যে খুলে দিচ্ছি, যদি এই দুটো কাজ না করি, আবার কিন্তু 10 দিন 15 দিন পরে আবার সংক্রমণ বেড়ে যাবে, আবার কিন্তু লকডাউন দিতে হবে। অতএব আমরা আমাদের সবার সমন্বিত সাবধানতা, সরকার এবং মানুষ এবং টিকার কর্মসূচি, দুইয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা এই করোনার থেকে স্বাভাবিকতার পথে হাঁটতে পারবো। না হলে কিন্তু আবার সংক্রমণ বাড়বে, মৃত্যু বাড়বে, আবার কিন্তু আমাদের লকডাউন দিতে হবে, আবার একই গোলকধাঁধায় আমরা ঘুরতে থাকবো। জি, লকডাউন তুলে দেওয়ার পর সরকারের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন নিয়ে বিস্তারিত কথা বলছিলাম জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরীর সাথে। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর, আর সংবাদ দুপুরে যাচ্ছে আরো যা থাকছে। দুদকের নামে হুমকি দিয়ে আমলা, নেতা ও শিল্পপতিদের কাছ থেকে অর্থ আত্মসাৎ, সক্রিয় 10 চক্র। জলবায়ু পরিবর্তনে অস্বাভাবিক হারে বাড়ছে বিশ্বের তাপমাত্রা, বাড়ছে দাবানলে প্রাণহানি ও গৃহহীন। ময়মনসিংহ, রংপুর সহ 16 জেলায় আরও 124 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় মারা গেছেন 78 জন ও উপসর্গে মারা গেছেন 46 জন। দেশের বিভিন্ন হাসপাতালে আইসিইউ আর চিকিৎসকের তীব্র সংকট দেখা দিয়েছে। সিলেট করোনা ডেডিকেটেড হাসপাতালে আজও সর্বোচ্চ 19 জনের মৃত্যু হয়েছে। এদের সবাই করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে চলতি মাসের 12 দিনে জেলায় মৃত্যু হয়েছে 142 জনের। হাসপাতালে দেখা দিয়েছে আইসিইউ সংকট। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত 24 ঘন্টায় মারা গেছে আরও 16 জন। তাদের মধ্যে 7 মাসের এক শিশু রয়েছে। জেলায় শনাক্তের হার 30.55%। এদিকে রংপুরে আশঙ্কাজনক হারে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। 2 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 10 জন মারা গেছেন। সঠিকভাবে স্বাস্থ্যবিধি না মানায় তারা আসলে আমাদের রংপুর জেলায় সংক্রমণের হার কিছুটা বেড়েছে, এবং স্বাভাবিকভাবে সংক্রমণের হার বাড়লে যেহেতু ডেল্টা ভ্যারিয়েন্টটা একটু মারাত্মক, আমাদের মৃত্যু হারও রংপুর জেলায় কিছুটা বেড়েছে। বরিশালের করোনা ডেডিকেটেড 2 হাসপাতালে গত 24 ঘন্টায় মারা গেছেন 10 জন, যাদের 7 জন মারা গেছেন উপসর্গে। জেলায় শনাক্তের হার 35%। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ধীরে ধীরে তীব্র হয়ে উঠছে চিকিৎসক সংকট। আমাদের রোগী থাকে প্রায় 2000-এর কাছাকাছি, তো সেখানে ডাক্তারের সে অর্গানোগ্রাম, সেই অর্গানোগ্রামের অর্ধেক ডাক্তার 500 বেডেরই নেই, তো 2000 + 300 বেড অতিরিক্ত হলো। এই সংকট, তীব্র সংকট আকারে ডাক্তার সংকট দেখা দিচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেলে কমেছে মৃত্যু হার। আজ করোনায় 5 জন সহ মারা গেছেন 9 জন। আর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে 9 জন ও কুষ্টিয়ায় 7 জনের মৃত্যু হয়েছে।
2 মাস পরে সর্বনিম্ন মৃত্যু হয়েছে খুলনায়। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত মারা গেছেন একজন। হাসপাতালে কমেছে রোগীর চাপ। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চাঁদপুর ও যশোরে 8 জন করে, ফরিদপুর ও বগুড়ায় 7 জন করে ও কুমিল্লা ও নেত্রকোনায় মারা গেছেন 4 জন করে। এছাড়া চুয়াডাঙ্গায় 2 জন ও ঠাকুরগাঁওয়ে 3 জন মারা গেছেন। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর কোভিড হাসপাতালগুলোয় চাপ কিছুটা কমায় নতুন রোগীরা ভর্তি হতে পারছেন সাধারণ বেডে। খুব কম সংখ্যক রোগীকেই ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে, তবে মেটেনি আইসিইউ সংকট। রাজধানীর সরকারি হাসপাতালে বুধবার আইসিইউ বেড খালি মাত্র 19টি। এটি রাজধানীর মহাখালীর ডিএনসিসির কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিত্র। তুলনামূলক বেশি সিট ও আইসিইউ বেড থাকায় এই হাসপাতালে ভিড় করছেন রোগীরা। পাবনার ঈশ্বরদী থেকে কোভিড আক্রান্ত বাবাকে নিয়ে ঢাকায় আসে এই পরিবার। রাজধানীর কয়েক হাসপাতাল ঘুরে অবশেষে বুধবার সিট পান ডিএনসিসি হাসপাতালে। বাবাকে ভর্তি করার পর বোন ও বোনের শাশুড়িকেও ভর্তি করান একই হাসপাতালে। সদর হাসপাতালে ভর্তি ছিলাম, ওখান থেকে এখানে আবার আসছি। ওখানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছিল না, ওখানে অক্সিজেন মিললো না, তারপরে ওষুধ হয়তো মিলতো কিন্তু অক্সিজেন তো মিলতো না, সেরকম বড় ডাক্তার থাকে না, ভালো ডাক্তার থাকে না, এই জন্য আর কি এখানে নিয়ে আসা। না, আমার কষ্ট হয় না। প্রথম চান্সে সিট দিচ্ছে এবং ভর্তি প্রথম চান্সে হয়ে গেছে। আমরা ভর্তি করলাম এবং ওনাদের নর্মাল বেডে সিট পাইছে। আর বিগত 3-4 দিন হলে যে আপা আসছে বড় আপা হলে আইসিইউতে আজকে গতকালকে দিছে। চিকিৎসকরা বলছেন সাধারণ বেড পাওয়া গেলেও আইসিইউ সংকট কমেনি। এ অবস্থায় অতি প্রয়োজন ছাড়া বিভিন্ন জেলার রোগীদের ঢাকায় না আনার অনুরোধ তাদের। আমি 1 সপ্তাহ আগে প্রতিদিন গড়ে 10-15 জন রোগীকে ফেরত দিতে হয়েছে, যেগুলো অ্যাডমিসেবল, কিন্তু আমি অ্যাডমিশন দিতে পারিনি। এখন আমাকে সেটা দিতে হচ্ছে না। আইসিইউ কাজের জন্য আমি একটা রোগীকে ভর্তি করলাম, মনে করেন যার 10 লিটার অক্সিজেন লাগতেছে প্রতি মিনিটে। এরপরে একদিন পরে দেখা গেল কি তার কন্ডিশন আর একটু খারাপ হয়ে গেছে, তার 15 লিটার লাগতেছে। তারপরে দেখা গেল আর একটু খারাপ হয়ে গেছে, তার আরও বেশি অক্সিজেন লাগতেছে। তখন আমি ওই রুগীটাকে আমার আইসিইউতে নিব, আমি বাইরের থেকে কাউকে নিব না। সরকারি বেসরকারি মিলে রাজধানীর হাসপাতালগুলোয় বুধবার আইসিইউ খালি 137টি। এর মধ্যে সরকারি হাসপাতালে খালি আছে মাত্র 19টি বেড। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহীতে প্রসূতিদের করোনায় আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের কারণে সংক্রমিত প্রসূতিদের অনেকেই পড়ছেন নানা ধরনের জটিলতায়, এতে বাড়ছে মৃত্যুর ঘটনাও। এ অবস্থায় সংক্রমণ রোধে পরিবারের সদস্যদের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। গেল জুন মাসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 405 রোগীর মৃত্যু হয়। জুলাইয়ে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 535 জনে। গত 1 মাসে প্রতিদিন গড়ে 15 রোগীর মৃত্যু হয়েছে। বিশেষ করে করোনা আক্রান্ত প্রসূতিদের নিয়ে বিপাকে পড়েছেন চিকিৎসকরা। তারা বলছেন করোনা আক্রান্ত প্রসূতিদের অস্ত্রোপচারে বাড়ছে নানা জটিলতা, এতে মাতৃমৃত্যু ঠেকানো কঠিন হচ্ছে। অ্যাসোসিয়েটেড কোনো ডিজিজ থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এগুলো যদি থাকে রিস্কটা বেড়ে যায়, আর সাথে প্রেগন্যান্সি থাকলে তার রিস্কটা আরও বেড়ে যায়। তো স্বাভাবিকভাবে এর আউটকাম কিন্তু একটা জেনারেল একটা মেয়ের কোভিড হলে যে আউটকাম, তার চেয়ে কিন্তু এটার আউটকাম খারাপ। গেল 3 মাসে করোনা আক্রান্ত 30 প্রসূতি ভর্তি হয়েছেন হাসপাতালে। এদের মধ্যে মৃত্যু হয়েছে 3 জনের। যে প্রেগন্যান্সি যাদেরকে আমাদের সিজারিয়ান সেকশন করতে হচ্ছে, এদের মধ্যে আমাদের দেখা যাচ্ছে মৃত্যুর রেটটা বেশি। আমাদের গত এই 1 মাসে আমাদের 1 মাস 1.5 মাসে 4টা সিজারিয়ান সেকশন হয়েছে প্রেগন্যান্সি, তার মধ্যে একটা বেঁচেছে, 3টাই মারা গেছে। প্রসূতিদের সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানা সহ পরিবারের সদস্যদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গণপরিবহন অফিস আদালত খুলে দেওয়া হলেও করোনা স্বাস্থ্যবিধি মানতে জনগণ উপেক্ষা করলে আত্মঘাতী বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে কথা জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, পরিস্থিতির অবনতি ঘটলে জনস্বাস্থ্য ও জনস্বাস্থ্যের সুরক্ষায় সরকার আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হবে। সরকার জনস্বার্থে এবং অর্থনীতির গতি প্রবাহ অনুকূল রাখতে লকডাউন তথা বিধিনিষেধ তুলে নিয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে স্বাস্থ্যবিধির প্রতি চরম উপেক্ষা লক্ষ্য করা যাচ্ছে। সকলকে মনে রাখতে হবে,
করোনার সংক্রমণ এখনো উচ্চ মাত্রায়, তাই নিজেদের জীবনের সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে। টিকা ব্যবস্থাপনায় নৈরাজ্য সৃষ্টি হয়েছে দাবি করে এর ফলে জনজীবন বিপন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকর 52তম জন্মবার্ষিকীতে সকালে বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, অবিলম্বে টিকা সংগ্রহ করে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার মাধ্যমে জনগণের কল্যাণে সরকারকে কাজ করতে হবে। টিকা প্রদানে যে ম্যানেজমেন্টের যে প্রচণ্ড রকমের যে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের ফলে আজকে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। দিস গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টোটালি টু ম্যানেজ করোনা। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থাপনা, অপরিকল্পিত মানুষের জীবিকার ব্যবস্থা করা, সব মিলিয়ে এই গভর্নমেন্টের আর এক মুহূর্ত থাকা উচিত নয়। দে শুড রিজাইন ইমিডিয়েটলি, পদত্যাগ করা উচিত। গত বছরের 21 মার্চ বয়সসীমা পেরিয়ে যাওয়ার কারণে যারা চাকরির আবেদন করতে পারেননি তারা চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত আবেদনের সময় পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। পরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনা সংক্রমণ 5% নিচে নেমে এলে খুলে দেওয়া হবে স্কুল কলেজ। করোনার কারণে গত 1.5 বছরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা হয়নি বললেই চলে। এ সময় প্রায় 2.5 লাখ প্রার্থীর চাকরির বয়স শেষ হয়ে গেছে। যাদের বয়স আছে তাদেরও 1.5 বছর সময় নষ্ট হয়েছে। এগুলো সরকারি যে কোনো প্রতিষ্ঠানে আমরা এইটা পাঠিয়ে দেব সবার কাছে, যারা যখন বিজ্ঞাপনটা দিবে সে বিজ্ঞাপনে উল্লেখ করবে 2020 সালের 25শে মার্চে তার বয়স 30 হতে হবে। তাহলে এই টাইমটা 2020-এ, তো এটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমতি সাপেক্ষে আমরা বলতে পারবো, মানে জিনিসটা আগে আমরা এখান থেকে পাঠিয়েছি। দুর্নীতি দমন কমিশনের নামে আমলা, জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, শিল্পপতি সহ বিভিন্ন পেশার লোকজনকে হুমকি দিয়ে চাঁদাবাজি করছে কয়েকটি প্রতারক চক্র। প্রতিদিন এই ধরনের একাধিক অভিযোগ পাচ্ছে দুদক। গত 4 বছরে 1 ডজন প্রতারককে গ্রেপ্তারও করেছে দুদকের গোয়েন্দারা। সাবেক কমিশনার আমিনুল ইসলামের প্যাডে চিঠি লিখে দুদকের ম্যাগাজিনের জন্য বিজ্ঞাপন চাইতেন নজরুল ইসলাম ওরফে নাইম। পরে 2019 সালের এপ্রিলে আরেক ভুয়া কর্মকর্তা খোরশেদ আলম সহ হাতে নাতে গ্রেপ্তার হন তিনি। কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে আবার শুরু করেন একই কাজ। 2020 সালের আগস্টে আবার আরেক ভুয়া কর্মকর্তা মোসাব্বির সহ গ্রেপ্তার হয়ে পরে জামিন পান। তবে এখানেই ক্ষান্ত হননি তিনি। 2021 সালের 12 জুলাই স্ত্রীসহ একই অভিযোগে গোয়েন্দা পুলিশের কাছে গ্রেপ্তার হন নজরুল ইসলাম। শুধু নজরুল নন, মাসে এরকম অন্তত 1/2শত অভিযোগ পাচ্ছেন দুদকের গোয়েন্দারা। এরই মধ্যে 10টি প্রতারক চক্রের খোঁজে মাঠে নেমেছেন তারা। দাবি করেন যে তারা দুদকের কর্মকর্তা এবং তাদের কাছে তদন্ত এবং অনুসন্ধান কাজ চলমান রয়েছে। এই গ্রুপটি তাদের কাছে এমনও দাবি করেন যে তারা যদি তাদের সাথে যোগাযোগ করেন তাহলে তারা তাদেরকে সহযোগিতা করতে পারেন এবং সেক্ষেত্রে তারা টাকা পয়সাও দাবি করেন। সোমবার এক ইউপি চেয়ারম্যানের কাছ থেকে ঘুষ নেওয়ার সময় ভুয়া পরিচয়পত্র সহ গ্রেপ্তার হন জাহাঙ্গীর হোসেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছে এবং আইনের কাছে সোপর্দ করা হয়েছে। সর্বশেষ বুধবার দুদকেরই এক সাবেক সচিবের ব্যবসায়ী আত্মীয়ের কাছে দুদকের কর্মকর্তার নামে কেউ ঘুষ চেয়েছে বলে অভিযোগ আসে। ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে গোয়েন্দারা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পট পরিবর্তন বিবেচনা করে নির্ধারণ করা হবে দ্বিপাক্ষিক সম্পর্কের নীতি। আর বিশ্লেষকেরা বলছেন, দেশটির সরকারে যেই থাকুক না কেন, উন্নয়ন অংশীদার হয়ে কাবুলের পাশে থাকা উচিত বাংলাদেশের। যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারে আফগানিস্তানে পাল্টে গেছে দৃশ্যপট। দেশটির অর্ধেকেরও বেশি অংশ এখন তালেবানের নিয়ন্ত্রণে। কোণঠাসা গনি সরকার।
এই অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে বাংলাদেশ, তাই দেশটিতে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চায় ঢাকা। লেট আস সি কি হয়, তবে আমরা এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করছি এবং আমাদের যারা ওখানে কাজ করে তাদের আমরা বলেছি যে আপনারা আপনাদের বিষয়টা বিবেচনা করেন। সার্কভুক্ত দেশ হওয়ায় আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে বাংলাদেশের। ওআইসিতেও একসঙ্গে কাজ করছে দুদেশ। স্থিতিশীলতা বজায় থাকলে আছে ওষুধ রপ্তানির সুযোগও। তবে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নিলে দেখে শুনে কৌশল নির্ধারণের পরামর্শ বিশ্লেষকদের। তালেবানরা যদি একটা কম্প্রোমাইজ গভর্নমেন্ট কাবুলে গঠন করে অন্যদের সাথে, তাহলে সেটা একটা লেজিটিমেট গভর্নমেন্ট হবে এবং সেটা যদি আশেপাশের দেশ এবং অন্যরা রেকগনাইজ করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের পক্ষে সুবিধা হবে তাদের সাথে সম্পর্ক তৈরি করার। এছাড়া আফগানিস্তানের গণতান্ত্রিক ব্যবস্থা ধরে রাখা ও শান্তি বজায় রাখতে জাতিসংঘের নিরপেক্ষ ভূমিকাও চাইছেন বিশ্লেষকেরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাত্র 7 দিনে আফগানিস্তানের 10টি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে তালেবান। বুধবার গজনি প্রদেশের রাজধানীও দখল করে নেয় তারা। এদিকে 90 দিনে রাজধানী কাবুলের দখল করবে তালেবান মনে করছেন মার্কিন গোয়েন্দারা। এমন পরিস্থিতিতে পদত্যাগের পর দেশ ছেড়েছেন আফগানিস্তানের অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। বিদেশি সেনা প্রত্যাহারের 6 মাসের মধ্যে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেবে এমন ধারণা ছিল মার্কিন গোয়েন্দাদের। তবে জঙ্গি গোষ্ঠীর সাম্প্রতিক আগ্রাসন দেখে পাল্টেছে তাদের মত। এখন মার্কিন গোয়েন্দারা বলছেন 30 দিনে কাবুলকে অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে 90 দিনে নিয়ন্ত্রণ নিতে পারে তালেবান। 34 প্রাদেশিক রাজধানীর 9টি এখন তালেবানের দখলে। সবশেষ বুধবার তাজিকিস্তানের সীমান্তবর্তী বাদাখশান প্রদেশের রাজধানী ফায়জাবাদ শহরের দখল নেয় তারা। এর আগে 5 দিনে 8টি শহরের নিয়ন্ত্রণ হারায় আফগান বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমাদের যোদ্ধারা দখলকৃত পুরো শহরে টহল দিচ্ছে। এখানকার বাসিন্দারাও খুশি। গুরুত্বপূর্ণ শহর কুন্দুজ বিমানবন্দরটিও এখন তালেবানের দখলে। আফগান নিরাপত্তা বাহিনী তাদের কাছে আত্মসমর্পণ করে পালিয়ে যায়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানে তাজিকিস্তান ও উজবেকিস্তানের সীমান্তের দখল নিয়েছে তালেবান। তবে মাজারি শরীফ, কান্দাহার ও হেলমান্দে সরকারি বাহিনীর তীব্র প্রতিরোধের মুখে পিছু হটেছে জঙ্গি গোষ্ঠীটি। দেশটির গুরুত্বপূর্ণ কাস্টমস দখলের পর পদত্যাগ করে পরিবারসহ দেশ ছাড়েন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা। এদিকে 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার নিজ সিদ্ধান্তে সাফাই দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে অনুশোচনা নিয়ে জানিয়ে তালেবান ঠেকাতে ঐক্যবদ্ধ হতে আফগান নেতাদের আহ্বান জানান তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তালেবান ও সরকারি বাহিনীর সংঘাতের মধ্যে প্রাণে বাঁচতে রাজধানী কাবুলে আশ্রয় নিচ্ছেন অনেকে। দেশটির উত্তরাঞ্চলে দুপক্ষের তীব্র লড়াই চলছে। জাতিসংঘের হিসেবে কয়েক মাসে 1000-এরও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর 9 জুলাই থেকে 1 মাসে প্রাণ হারিয়েছেন 183 জন। আফগানিস্তানের উত্তরাঞ্চল দখলে এগোচ্ছে তালেবানরা। তাদের ঠেকাতে মরিয়া আফগান বাহিনীও। দুপক্ষের সংঘাতে যেন নাভিশ্বাস উঠেছে স্থানীয় বাসিন্দাদের। অনেকে পালিয়ে আশ্রয় নিচ্ছেন রাজধানী কাবুলে। রাস্তা, পার্ক, পরিত্যক্ত গুদাম, খোলা আকাশের নিচে কাটছে তাদের দিনরাত। কুন্দুজ থেকে পালিয়ে এসেছি। 7 দিন এখানে আছি, না খেয়ে কাটছে। কেউ এসে খাবার দিলে সবাই মিলেমিশে খাচ্ছে। পুল-ই খুমরি তালেবানের দখলে গেলে সেখানে থাকলে মৃত্যু অনিবার্য। সেখান থেকে পালাই। সারা রাত হেঁটে অনেক কষ্ট করে এখানে এসেছি। অল্প কিছু অর্থ আছে আমার কাছে। কতদিন এভাবে কাটবে জানি না। শহরে আশ্রয় প্রার্থী বাড়ায় উদ্বিগ্ন কাবুলের বাসিন্দারাও। ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় তারা। তালেবান যদি নিয়ন্ত্রণ নিতে চায়, তাদের রাজনৈতিক উপায়ে এগোনো উচিত। লড়াই, যুদ্ধ কারো জন্য ভালো না। ধ্বংস অনিবার্য। জুলাই জাতিসংঘ জানায়, মেতে বিদেশি সেনা প্রত্যাহারের পর তালেবান আগ্রাসনে বাস্তুচ্যুত হয় 2,70,000।
তবে গত কয়েকদিনে এর সংখ্যা বেড়েছে আরও অনেক। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 23 বছর পর আবার চালু হলো বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ রুটে নৌযান চলাচল। সকালে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রথমে জামথল এবং পরে সারিয়াকান্দির কালীতলায় এই নৌ রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 1998 সালে বঙ্গবন্ধু সেতু চালু হবার পর বন্ধ হয়ে যায় সারিয়াকান্দি ও মাদারগঞ্জ ফেরিঘাট। তবে এই নৌ রুট আবার চালুর দাবি করে আসছিলেন যমুনার দুই পারের মানুষ। 23 বছর পর আবার নৌপথে সি ট্রাকের মাধ্যমে পারাপারের সুযোগ সৃষ্টি হয় উচ্ছ্বসিত এলাকার মানুষ। প্রাণের আকুতি আমাদের এই ঘাটটা পাওয়ার চাওয়া ছিল, যে অনেকদিন পরে প্রতীক্ষার পরে আমরা এই ঘাটটা পেয়েছি। আমরা অত্যন্ত খুশি হয়েছি। ফেরি চলাচলের মাধ্যমে মানে অভাবনীয় একটা উন্নত সাধিত হবে এবং আমরা এই সুযোগ সুবিধাটুকু পাবো। এই নৌরুট চালু হয় বগুড়া ও রংপুর অঞ্চলের পাশাপাশি ময়মনসিংহ অঞ্চলের সাথে বিকল্প পথে যোগাযোগ সহজ হবে, চাপ কমবে বঙ্গবন্ধু সেতুর উপরেও। তিনি ঘোষণা দিয়েছেন, মুজিব শতবর্ষ উদযাপন করছি স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে। তিনি দৃঢ় অঙ্গীকার করেছেন আপনাদের সামনে যে এই ফেরি সার্ভিস তিনি চালু করবেন। সারিয়াকান্দির কালীতলা ও মাদারগঞ্জ সংলগ্ন জামথলে প্রতিদিন 4 বার সি ট্রাক চলাচল করবে। নৌপথে 16 কিলোমিটার পথ পাড়ি দিতে জনপ্রতি ভাড়া লাগবে 100 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ভোলার জেলেদের জালে ধরা পড়তে শুরু করেছে ইলিশ। করোনার দুঃসময়ে ইলিশের দেখা পেয়ে খুশি জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা। ভবিষ্যতে আরও বেশি করে ইলিশ ধরা পড়বে, ক্ষতি কাটিয়ে উঠবেন জেলেরা, এমনটাই আশা মৎস্য বিভাগের। 2 মাস আগেই শুরু হয়েছে ইলিশের মৌসুম, কিন্তু নদী সাগরে প্রত্যাশিত ইলিশ পাচ্ছিলেন না জেলেরা। তবে কয়েকদিন ধরে জালে ইলিশ ধরা পড়ায় স্বস্তি ফিরেছে জেলেপল্লীতে। জেলেরা বলছেন গত কয়েক মাস প্রায় খালি হাতেই নদী থেকে বাড়ি ফিরেছেন তারা। নৌকার জ্বালানি ও জেলেদের খাওয়ার খরচের টাকা ওঠানোই কঠিন ছিল, তার উপর ঋণের টাকা পরিশোধের চিন্তা তো আছেই। তবে এখন সেসব চিন্তা অনেকটাই কেটেছে। জেলেরা মাছ টাছ পাইতাম না, আমাদের তেল খরচ হতো না, ঠিক আছে, অন্ত কিছুটা মাছ পাওয়া ধরছে, হয়তো সামনে যদি এরকম পাইতো তাহলে আমরা লাভবান থাকতাম। আগের সে একটু উন্নত, তো মোটামুটি যদি আসছে ভালো হয় তাহলে মানে আমরা ঋণগ্রস্ত থেকে বিভিন্ন ধার দেনা থেকে মোটামুটি মুক্ত হব। এখন বৃষ্টি বাদল হওয়াতে মনে করেন পানি একটু বৃদ্ধি হওয়াতে মাছ 2-4টা জেলেরা পায়, তাও পাওয়ার তুলনা মতো ওরকম না। মৎস্য বিভাগ বলছে মার্চ এপ্রিল 2 মাস নদীতে এবং 20 মে থেকে 23 জুলাই সাগরে 65 দিন মাছ শিকারে যে নিষেধাজ্ঞা ছিল তা সফল হয়েছে। পাশাপাশি আবহাওয়া অনুকূলে থাকায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন জেলেরা। জেলেদের জালে কাঙ্ক্ষিত মাত্রায় হলেও কিছুটা হলেও ইলিশের দেখা মিলতেছে। তো এর পিছনে আমরা বলতে পারি যে সময় মতো আমাদের যে বৃষ্টিপাতের যে একটা অপ্রাচুর্যতা ছিল, সেই বৃষ্টিপাতের পর্যাপ্ত বৃষ্টিপাতের দেখা মিলতেছে এবং তাপমাত্রাও কিছুটা কমে আসছে। দেশে পাওয়া ইলিশের 3 ভাগের 1 ভাগই ভোলায়। ইলিশের এই আয় দিয়ে সচল থাকে ভোলার 22 লাখ মানুষের জীবন জীবিকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 6 বছরে চট্টগ্রামের 7টি অঞ্চলে 1.5 শতাধিক হাতির মৃত্যু হয়েছে। বৈদ্যুতিক ফাঁদ, খাবারে বিষ, গুলি সহ নানা কারণে মারা গেছে এসব হাতি। বিশেষজ্ঞরা বলছেন বন উজাড়, স্থাপনা তৈরি, খাবার সংকটে বন্য হাতির সঙ্গে মানুষের সংঘাত দিনে দিনে বাড়ছে। এতে বিপন্নের তালিকায় ঢুকে পড়া প্রাণীটির অবস্থা দিনে দিনে আরও খারাপ হচ্ছে। 2016 সালে আন্তর্জাতিক পরিবেশ বিষয়ক সংস্থা IUCN এবং বন বিভাগের জরিপে চট্টগ্রাম অঞ্চলে 268টি বন্য হাতির তথ্য পাওয়া যায়। এছাড়া সীমান্তবর্তী এলাকায় আরও 30টি পরিযায়ী হাতির সন্ধান মেলে। নানা কারণে প্রতিনিয়ত মারা যাচ্ছে এসব হাতি। 2020 সালে 23টি এবং 2015 সাল থেকে এ পর্যন্ত সেই সংখ্যা 157। একই সময়ে হাতির আক্রমণে 122 জন নিহত এবং 90 জন আহত হয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন খাবার, বাসস্থান ও বনের স্থাপনা তৈরি সহ নানা কারণে বন্য হাতির সঙ্গে মানুষের সংঘাত বাড়ছে। রিজার্ভ ফরেস্টের মতো জায়গার মধ্যে মানুষ তাদের প্রাকৃতিক বিশেষ করে কৃষি কাজ করতেছে, ধান চাষ, সবজি চাষ, এইগুলোর কারণে প্রতিনিয়ত হাতি এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। মানুষ হাতি মারার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতেছে, একইভাবে হাতি মানুষকে মারতেছে। হাতির আবাস নষ্ট করতে পিছিয়ে নেই সরকারি বিভিন্ন সংস্থাও। অনেকটা প্রতিযোগিতা করেই হাতির আবাস নষ্ট করা হচ্ছে নানা প্রকল্পে।
এই স্থাপনার কারণে যখন সে সামনে দিয়ে দেখবে যে সামনে আমার প্রতিবন্ধকতা আছে, সেক্ষেত্রে এই আন্ডারপাসের নিচে দিয়ে হাতি যাবে কিনা সে ব্যাপারে আমার পক্ষ থেকে যথেষ্ট সন্দেহ রয়েছে। হাতির নিরাপদ বাসস্থানের জন্য বিভিন্ন এলাকায় এলিফ্যান্ট রেসপন্স টিম গঠনের পাশাপাশি নানা উদ্যোগের কথা জানিয়েছে বন বিভাগ। 26টা এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করেছি। প্রতি দলে 10 থেকে 12 জন সদস্য আছে। হাতি যদি লোকালয়ে আসে কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। গত 2 অর্থবছরে চট্টগ্রাম অঞ্চলে বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্তদের প্রায় 37 লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে সরকার। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে একদিনে করোনায় 10,228 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ছাড়িয়েছে 7 লাখ। এই নিয়ে বিশ্বে মোট আক্রান্ত ছাড়িয়েছে 20,55 লাখ, আর প্রাণহানি 43,37,000-এরও বেশি। বিশ্বে এক সপ্তাহে 2% বেড়েছে করোনায় প্রাণহানি, আর 5% বেড়েছে সংক্রমণ। একদিনে সর্বোচ্চ 1,579 জনের প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে একদিনে শনাক্ত 30,625 জন রোগী। দ্বিতীয় সর্বোচ্চ 1,123 জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনে সংক্রমণের সংখ্যা বেশ কিছুদিন ধরেই বাড়ছে। সেখানে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,43,000-এর বেশি রোগী। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ বেড়েছে 26%, আর 13% বেড়েছে মৃত্যু। করোনা সংক্রমণ মোকাবেলায় সিডনিতে আরও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। রাজধানী ক্যানবেরায় নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় এক সপ্তাহের লকডাউন জারি করেছে সরকার। এদিকে নিউজিল্যান্ড সরকার 2022 সাল থেকে কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর টিকা নেওয়া পর্যটকদের বিনা কোয়ারেন্টিনে দেশটিতে প্রবেশের অনুমতি দেবে। বিদেশে থাকা শতাধিক চিকিৎসকদের দেশে ফেরত এনেছে কিউবা সরকার। দেশটিতে করোনা মহামারী মোকাবেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালগুলো রোগীর ঢল সামলাতে হিমশিম খাওয়ায় হোটেলগুলোকে ব্যবহার করা হচ্ছে অস্থায়ী হাসপাতাল হিসেবে। দ্বিতীয় সর্বোচ্চ 43,000-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে ভারতে। একদিনে সংক্রমণের দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ইরান। দেশটিতে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 42,500। দেশটিতে এক সপ্তাহে 43% বেড়েছে করোনায় প্রাণহানি, আর 15% বেড়েছে সংক্রমণ। ইউরোপে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে 4%। এর মধ্যে মাল্টা, নর্থ ম্যাসেডোনিয়া, আলবেনিয়া, স্লোভেনিয়ার পরিস্থিতি সবচেয়ে খারাপ। সংক্রমণ ও মৃত্যু বাড়ছে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন এবং ইতালিতেও। নাইজেরিয়ায় করোনার ডেল্টা সংক্রমণের হার আগের 2 সপ্তাহের তুলনায় দ্বিগুণ হয়েছে। এদিকে চিলিতে 55 বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। মুশরিফা নুসাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌসুমের শুরুতেই জমজমাট লড়াই উপহার দিল চেলসি ও ভিয়ারিয়াল। রোমাঞ্চকর টাইব্রেকারে জিতে ইউএফা সুপার কাপের চ্যাম্পিয়ন চেলসি বদলি গোলরক্ষক কেপা আরিজা ও বালাগার নৈপুণ্যে অল ব্লুজের জয় 6-5 গোলে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুম শেষ করেছিল চেলসি। নতুন মৌসুমের শুরুতেও সেই একই ফর্মে ইংলিশ জায়ান্টরা। ভিয়ারিয়ালকে হারিয়ে ইউএফা সুপার কাপের শিরোপা দ্য ব্লুজে। টুখেলের অধীনে বদলে যাওয়া দলটি আবারও জানান দিল রাজত্বে। বেলফাস্টের উইন্ডসর পার্কে দাপটে পারফরমেন্স চেলসি। কন্তের শট পোস্টের বাইরে না গেলে শুরুতেই লিড নিতে পারত দ্য ব্লুজ। তবে হতাশা বাড়তে দেননি হাকিম জিয়াস। বিরতির আগেই জাল খুঁজে নিয়েছেন এই মরক্কান তারকা। প্রথমার্ধের যোগ করার সময়ে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ভিয়ারিয়াল, তবে ভাগ্য সাথে ছিল না। আলবের্তো মরানোর বুলেট গতির শট ফিরে আসে পোস্টে লেগে। বিরতির পর পারভিসির চেষ্টা রুখে দেন চেলসি গোলরক্ষক মেন্দি। যদিও এর কিছুক্ষণ পরেই ভিয়ারিয়ালকে আনন্দে ভাসান জেরার্ড মরেনো। এরপর নির্ধারিত ও অতিরিক্ত সময়ে জালের দেখা পায়নি দুই দল। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে মূল গোলরক্ষক মেন্দিকে তুলে কেপা আরিজাবালাগাকে নামান টুখেল। প্রথম 5 শটে 4টি করে গোল করেন দুই দলের ফুটবলাররা। 6 নম্বর শটেও আসে সফলতা। শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ হয় 7 নম্বর শটে। লাকি 7-এ চেলসির অ্যান্টনি রুডিগার বল জালে পাঠালেও ব্যর্থ হন ভিয়ারিয়ালের আলবিওল। তার শট রুখে দিয়ে নায়ক বনে যান আরিজাবালাগা, আর তাতে শিরোপা উৎসবে মাতে চেলসি। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ইংল্যান্ড ভারতের 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আজ। লর্ডসে খেলা শুরু বাংলাদেশ সময় বিকাল 4টায়। শেষ দিনে বৃষ্টি বাগড়ায় ড্র হয় প্রথম টেস্ট। ট্রেন্ট ব্রিজে কোনো স্পিনার খেলাতে পারেনি ইংল্যান্ড। ঘাটতি মেটাতে তাই ডাক পড়েছে মঈন আলীর। বেন স্টোকস, ক্রিস ওকসের শূন্যতায় তার অলরাউন্ড পারফরম্যান্স চাইবে থ্রি লায়ন্স। অন্যদিকে এগিয়ে থেকেও প্রথম টেস্টে ড্রয়ের আক্ষেপ ভুলে সামনে এগুতে চায় ভারত। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন শার্দুল ঠাকুর, ফিরবেন মায়াঙ্ক আগারওয়াল। লর্ডসের পরিসংখ্যানে সফরকারীদের বিপক্ষে 2019 সালের পর এই ভেন্যুতে সেঞ্চুরি পান্ডি অধিনায়ক বিরাট কোহলি। রানের খোঁজে আছেন চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে অতিমাত্রায় বাড়ছে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়ায় ভয়াবহ রূপ নিচ্ছে দাবানল। আলজেরিয়ার পূর্বাঞ্চলে দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 65 জনে। ইতালির দ্বীপ সিসিলি এবং তিউনিসিয়াতেও তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়েছে। নিয়ন্ত্রণে আসছে না 1 মাস ধরে জ্বলতে থাকা যুক্তরাষ্ট্রের ডিগজি দাবানল। তুরস্ক, গ্রিস এবং যুক্তরাষ্ট্রের সাথে এখন পুড়ছে আফ্রিকার দেশ আলজেরিয়াও। কয়েক সপ্তাহ ধরে চলা দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বুধবার পর্যন্ত 1000 ঘরবাড়ি পুড়ে গেছে। দেশটির 15 রাজ্যে অন্তত শতাধিক দাবানল সক্রিয় আছে। জুলাইয়ের 14 তারিখে শুরু হওয়া ডিক্সি দাবানল 30% নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে মন্টানা রাজ্যের দাবানল লোকালয়ের কাছে চলে আসায় 2000 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। 3 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের শিকার গ্রিসের 20টি গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির আগুন নিয়ন্ত্রণে সহায়তা করছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির 580 জন কর্মী। দেশটিতে 5 শতাধিক দাবানল সক্রিয় আছে জানিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। দাবানলে নাকাল ইতালির কালাব্রিয়া প্রদেশ। এরই মধ্যে অঞ্চলটির কয়েক হাজার হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। ইতালির সিসিলি দ্বীপে 48.8 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে বুধবার, যা ইউরোপের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা। আলজেরিয়ায় টানা 4 দিন ধরে দেশটির 18টি প্রদেশে 41টি দাবানল সক্রিয় আছে। মারা গেছে অর্ধশতাধিক, পুড়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি। নিহতদের স্মরণে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। বন্ধ থাকবে সব ধরনের অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আইমান বেন আব্দুর রহমান। তিউনিসিয়ার সিলিয়ানা এলাকার বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল বাহিনী। এদিকে মঙ্গলবার সর্বোচ্চ 49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজধানী তিউনিসে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এর সাথে শেষ করছে এখনকার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ দুপুর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন। সংবাদের আরো বিস্তারিত।